This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা। আমি আপনি শুরু করছি 5 কথা। নদিয়ার কালীগঞ্জে বিজেপি সমর্থককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি সমর্থক আজিম খানকে খুন করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার বাড়িতে ঢুকে আজিম খানকে বেধড়ক মারধর করা হয়। তারপর মুর্শিদাবাদ মেডিকেলে আজ মৃত্যু হয়েছে বিজেপি সমর্থকের। কৌশিক আমাদের প্রতিনিধি আছেন আমাদের সঙ্গে। কৌশিক, একেবারেই সরকার গঠন হলো, প্রথম মন্ত্রিসভার বৈঠক হলো, তারপরেই এই ঘটনার খবর সামনে আসছে। কি হয়েছে ঘটনা, কি জানা যাচ্ছে, কাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? দেখো, যে ঘটনাটি হয়েছে যে কালীগঞ্জ থানা এলাকার শেরপুর গ্রামের বাসিন্দা নাজিম, সে কিন্তু যখন যেদিন ফলাফল বেরোয় সেই দিন একটি পতাকা ফাটিয়েছিল। সেই পতাকা ফাটানোর কারণেই কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে টার্গেট করেছিল এবং যেদিন শপথ গ্রহণ হয় শনিবার, ঠিক তার আগের দিন শুক্রবার কিন্তু দুপুরে ব্যাপক মারধর করা হয় এবং এর পরবর্তীতে তাকে প্রথমে বাড়ির লোকজন উদ্ধার করে স্থানীয় কালীগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সোমবার সকালে, অর্থাৎ আজকের দিনে কিন্তু সকালে তার মৃত্যু হয় এবং ভোট পরবর্তীতে যে হিংসা এবং বিজেপি করার অভিযোগে কিন্তু তাকে মারধর করেছে এলাকার যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী রয়েছে সেই সমস্ত দুষ্কৃতীরা, এমনটাই কিন্তু পরিবারের পক্ষ থেকে অভিযোগ। এবং এর পরবর্তীতে যে কালীগঞ্জ থানা, সেখানে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, এমনটা পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ মৃতদেহ ময়না তদন্ত সম্পন্ন হয়েছে, তবে ঘটনার পুরোপুরি তদন্ত খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ। হ্যাঁ, রাজনীতির জন্য ওরা যে কটা ছিল সব কটা ইজাবুল সব কটা ওরা ডিস্কো, ওরা ওই তৃণমূল করে না। আরে এরা বিজেপি, তো আমরা বিজেপি হিসেবে কোনো ব্যাপারই জানি না। ওরা ভেবেছে কিনা যে এরা বিজেপি হিসাবে তার জন্য এটা করছে, এটা বলেছে। তারপরে এরা বাড়ি হামলা করে মারতে যায়। অর্থের অপচয় বন্ধ করুন, সচিবদের সঙ্গে বৈঠক, আর সেই বৈঠকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশও দিয়েছেন শুভেন্দু অধিকারী। একাধিক কেন্দ্রীয় প্রকল্পর সঙ্গে এ রাজ্য জোড়েনি, আগের সরকার যুক্ত হয়নি, এবার সেগুলো একের পর এক বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো জানাচ্ছেন। প্রদীপ্ত, মাথা উঁচু করে কাজ করতে বলা হয়েছে এবং বলা হয়েছে অর্থের অপচয় যাতে না হয়, তার সঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের দ্রুত বাস্তবায়ন। ঠিক কি পদ্ধতি, কি প্রক্রিয়ায় কাজ করতে তাহলে বলা হলো আজকে প্রথম? দেখো, সচিবদের সঙ্গে যে বৈঠক হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে কাজের কোথাও গাফিলতি হলে তার জন্য যেমন শাস্তি প্রাপ্য থাকবে, একই সঙ্গে অফিসাররা যে কাজ করছেন সেই ক্ষেত্রে কিন্তু প্রাপ্য মর্যাদা দেওয়া হবে। আর তিনি এই রীতি থেকে বিশ্বাস করেন না, এই রীতিতে যে যেখানে মিডিয়ার সামনে, সংবাদ মাধ্যমের সামনে কোনো অফিসারকে অপমান করা হবে, তাকে তুমি, তুই, তুকারি এই ভাষায় অপমান করা হবে, সেই রীতিতে তিনি কোনোভাবেই বিশ্বাস করেন না। এবং একই সঙ্গে কিন্তু এটাও মনে করিয়ে দেওয়া হয়েছে যে কোথাও যদি কোনো ভুল কেউ করে থাকে তার জন্য কিন্তু জবাবদিহি করা হবে, প্রয়োজনে শাস্তিরও বন্দোবস্ত রয়েছে। এবং এক্ষেত্রে এসআইআর এর পূর্ব পর্বে আর যেভাবে দেখা গিয়েছে যে প্রচুর শংসাপত্র বিভিন্ন ক্ষেত্রে, সেটা অনগ্রসর শ্রেণীর ক্ষেত্রে, সেটা তপশিলি জাতির ক্ষেত্রে হোক, তপশিলি উপজাতির ক্ষেত্রে হোক, এই সমস্ত ক্ষেত্রে বেশ কিছু জায়গাতে কিন্তু গাফিলতি নজরে এসেছে এবং যারা এই গাফিলতির সঙ্গে জড়িয়ে তারা প্রত্যেকেই শাস্তির মুখে পড়বেন, এটাও কিন্তু সচিবদের মনে করিয়ে দেওয়া হয়েছে। আবার কথাও বলেছেন যে কোথাও যদি কোনো রকম সমস্যার মুখে পড়েন কাজ করতে গিয়ে কোনো ধরনের অফিসার, তাহলে মুখ্য সচিব তো আছেনই, মুখ্য সচিবের পাশাপাশি তিনি নিজেও আছেন, যে কোনো প্রয়োজনে তার সঙ্গে কথা বলা যাবে, কিন্তু কোথাও ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। সরকার যেভাবে চলে সরকার সেভাবেই কাজ করবে, এখানে ব্যক্তির কোনো জায়গা নেই, সমষ্টিগতভাবে কাজ করতে এবং আলাদা করে কোথাও কোনো অনুপ্রেরণার প্রয়োজন নেই। তোমায় মনে থাকবে নিশ্চয়ই গত 15 বছরে বারংবার তৃণমূল
তৃণমূল নেতৃত্ব হোক বা সরকারি অফিসাররা বারংবার অনুপ্রেরণায় শব্দবন্ধকে ব্যবহার করতো, এবং সেই জায়গাতেই কিন্তু আপত্তি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবং সেই ধরনের কোনো প্রয়োজন তিনি দেখছেন না অন্তত প্রশাসনিক ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, এবং সে কারণে তিনি একদিকে যেমন পিঠ চাপড়েও দেবেন কাজ ভালো করলে, একই সঙ্গে কিন্তু শাস্তির খাড়াটাও নামবে, এটাও স্পষ্ট করে দিলেন প্রথম দিনই সচিবদের বৈঠকে, এবং একই সঙ্গে তাদের সংকল্পপত্রে যে যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন সব বাস্তবায়িত করা হবে এবং অতি দ্রুত সেই কাজগুলো করা হবে। অর্থের যদি কোথাও প্রয়োজন থাকে তাহলে সেটা ব্যবহার করা হবে, কিন্তু অকারণে কোথাও দেদার অর্থ খরচ করতে হবে এটাও তিনি মানবেন না, তাও কিন্তু স্পষ্ট করে দিলেন প্রথম দিনের সচিবদের। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একদম সচিব যারা কাজ বাস্তবায়নের সব থেকে প্রাথমিক যে কাজটি করেন সেই সচিবদের স্পষ্ট কি নির্দেশ দিয়েছেন। আর এর পাশাপাশি আরো বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী, যার মধ্যে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করলেন। নবান্ন সভাঘরে বৈঠক হয় পুলিশ প্রশাসনের সঙ্গে। কেন নিষিদ্ধ করেছেন, আর কি হয়েছে বৈঠকে জানবো। দীক্ষা ভূঁইয়া আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। দীক্ষা, ফোন নিয়ে কোনো মিটিং করা যাবে না, কেন এই সিদ্ধান্ত, আর কি কি হয়েছে বৈঠক? দেখো, বৈঠক এখনো শুরু হয়নি। পুলিশদের সঙ্গে বৈঠক শুরু হওয়ার কথা 5টা নাগাদ, এবং সমস্ত পুলিশ আধিকারিকরা প্রায় চলে এসেছেন বলতে পারা যায়। আজকে পুলিশ আধিকারিকদের মধ্যে ডিজিপি থেকে এডিজি আইন শৃঙ্খলা বা ডিআইজি, আইজি র্যাঙ্কের পদমর্যাদার আধিকারিক থেকে আমি দেখাতে বলবো যে সমস্ত আধিকারিকরা দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ সমস্ত উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, পুলিশ কমিশনারেটের সিপি এবং জেলা পুলিশ সুপাররা তারা এখানে এসে হাজির হয়েছেন, এবং তাদেরকে ঢোকার আগে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এডিজি এলোর তরফ থেকে, অর্থাৎ আইন শৃঙ্খলার তরফ থেকে, যে আজকে যারা বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ঢুকবেন তাদেরকে মোবাইল বাইরে রেখে যেতে হবে। সে যে পদমর্যাদারই আধিকারিক হন তাদেরকে বৈঠকে আগে মোবাইল বাইরে রেখে যেতে হবে। এটা নিয়েই আজকে ঠিক বৈঠকের 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আগে একটা নির্দেশিকা জারি করা হয়েছে, এবং তারপরেই আমরা দেখলাম যে সমস্ত যারা পুলিশ আধিকারিক ঢুকছেন তারা জানার পরে আবার মোবাইলগুলি তাদের হয় যারা সহকারী রয়েছেন বা পিএ রয়েছেন তাদের হাতে দিয়ে দিয়েছেন। এখনও পুলিশদের সঙ্গে বৈঠক শুরু হয়নি, কারণ ডিএম এখনো বৈঠক শুরু হয়নি। আমাদের প্রতিনিধি যেটা জানাচ্ছিলেন, কিন্তু তার 1 ঘন্টা আগে, বৈঠকের 1 ঘন্টা আগে যেটা একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, কোনো পুলিশ আধিকারিক এই বৈঠকে মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না। অমিত বিশ্বাস করে না নতুন রাজ্য সরকার, এই সরকার নিয়ম আর সংবিধান মেনে কাজ করবে। সমালোচকরাও সরকারের সমালোচনা করতে পারবেন না, সুশাসনের গ্যারান্টি দিয়ে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন এমন কাজ সরকার করবে যে যেখানে সমালোচকরাও সমালোচনা করতে পারবেন না, সুশাসন হবে। আর সেই সুশাসনের গ্যারান্টি দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিভাবে তার প্রশাসন কাজ করবে প্রথম দিনই স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন। প্রাতিষ্ঠানিক দুর্নীতি, মহিলা নির্যাতন, পে কমিশন, এরিয়ার ডিএ, এগুলো নিয়ে নেক্সট ক্যাবিনেটে গুরুত্ব সহকারে আমরা ক্যাবিনেটে আনবো। নেক্সট মানডে হবে। আমাদের কিছু পেপার ওয়ার্কের প্রয়োজন আছে। আমরা আগের মতো বাজেট হয়ে যাওয়ার পরে চন্দ্রিমা তুমি এটা বলে দাও, এভাবে সরকার চলতে পারে না। সরকার চলে তথ্যের উপরে, সরকার চলে নিয়মের উপরে, এবং সরকারি সিদ্ধান্ত হয় সংবিধানের কতগুলো বিষয়ের উপরে। তাই এই গভর্নমেন্ট আমিত্বে বিশ্বাস করে না, আমরা নীতিতে চলবে এবং রুলস, অ্যাক্টস, সংবিধান একে প্রায়োরিটি দিয়েই আমরা কাজ করব। আমরা আশা করব এই সরকারের কোনো সিদ্ধান্ত নিয়ে, আপনারা তো বটেই, আমরা বেঁচে থাকা কিছু 2-4-5% যারা সমালোচক, সেই সমালোচকরাও কোনো সমালোচনা করতে পারবেন না। এই রকম সুযোগ এই সরকার দেবে না, ভরসা রাখতে পারবে। জাতীয় পতাকা নিয়ে বিচার চাইতে সোজা নবান্নে, মুখ্যমন্ত্রীর কাছে দরবার করতে চুঁচুড়া থেকে এসেছেন নবান্নে গীতা সাউ। তার অভিযোগ 2021-এর তৃণমূল কাউন্সিলর তাকে হেনস্থা করে, বাড়িঘর ভাঙচুর করে। বারবার তৎকালীন স্থানীয় তৃণমূল বিধায়ক আর পুলিশের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা তিনি পাননি বলে অভিযোগ করছেন গীতা সাউ। এমনকি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও বারবার আর্জি জানিয়েছেন, কিন্তু বিচার অধরা। এই অভিযোগ করছেন গীতা সাউ।
এবার দিন বদল হয়েছে, সরকারের বদল হয়েছে, বিচার মিলবে এই আশা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দরবারে চুঁচুড়ার গীতা সাউ। আমার উপরে অন্যায় হয়েছে, আমার স্বামীকে মেরেছে, আমাকে মেরেছে। আমার প্ল্যান ছিল, আমি বাড়ি করছিলাম, তবু আমাকে মেরেছে আমাদের ওখানকার কাউন্সিলর। আমার প্ল্যান থাকতে আমার বাড়ি করতে দেয়নি, বাড়ি ভেঙে দিয়েছে, কাঁচ ভেঙে দিয়েছে। 2021-এর ঘটনা। আমি কত লোকের কাছে গেছি, কত তৃণমূলের পার্টির কাছে গেছি, কেউ আমাকে বিচার দেয়নি, কেউ দেয়নি। রাজনৈতিক কারণে খুন হওয়া বিজেপি 321 জনের পরিবারের পাশে রাজ্য সরকার থাকছে। খুনের যেমন বিচার হবে, তেমন এই পরিবারের সব দায় দায়িত্ব নেবে রাজ্য সরকার। প্রথম ক্যাবিনেট বৈঠকের পর এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই ভারতীয় জনতা পার্টির অকালে ঝরে যাওয়া 321 জন যারা আত্মবলিদান করেছেন, তাদের পরিবারের প্রতি এই সরকার দায়বদ্ধ। তারা যেমন হত্যার বিচারও আশা করেন, তা আমরা দেব। সাথে সাথে এই পরিবারগুলির সামাজিক এবং অন্যান্য কল্যাণকর সমস্ত দায় দায়িত্ব আমরা এই সরকার কাঁধে তুলে নিলাম। তৃণমূলের অফিসে সরকারি ত্রাণ সামগ্রী মজুত রয়েছে, ত্রিপল, শস্য বীজ রয়েছে। সরকার বদলাতেই আরামবাগে তৃণমূলের কুকীর্তির পর্দাফাঁস। সাংসদ মিতালি বাগ, তার বাড়ির কাছে তৃণমূলের অফিসে সরকারি সামগ্রী। কিভাবে তৃণমূলের অফিসে সরকারের জিনিসপত্র? স্বজন পোষণের জন্যই কি সরকারি সম্পত্তি আত্মসাৎ করেছে তৃণমূল? এই সমস্ত প্রশ্ন এখন উঠছে। যে আমাদের তো যে কিছু জিনিস এসছে আমাদেরকে দেয়ও নেই, কিছুই না, আবার অথচ হুমকি দিচ্ছে। পাইনি, তাদের সব মদ মাংস ফিস্টি করে এখানে খাওয়া হচ্ছে। আর এখান দিয়ে কাকুইকে মোটামুটি ঢুকতে দিচ্ছেন, এধার দিয়ে কেউ গেলে পানে তাদের বিশাল সমস্যা তাদের। আমরা এখানটাকে এসতেই পারছি না। অত্যাচার করে বলে ওই জন্য তালা লাগাইছে। ওই জন্য আগে তখন জিতেছিল, তখন ভাতের থালায় পা এরকম করে ভাত খাচ্ছে, পায়ের থালায়, পাতের থালায় এরকম করে পায়ে করে ছড়িয়ে দিয়েছে। তাহলে তাদেরকে তাহলে এবার আমার তাহলে তাদেরকে কি করবে এবার আমরা? তারা তো করে রেখেছে। মিতালি বাগ সুন্দর যে মেরেছে ঘর বয়ে আমাদের মেয়েদিকে। হ্যাঁ হ্যাঁ, সেই তো নিজেটা মেরেছে। তিরপল এসব কোনো জিনিস এসব সে তো দেয়নি, কোনো কিছুই ইয়ে করে। হ্যাঁ, তিরপল থাকতে হবে, তারা রেখে দিয়েছে, আমাদেরকে তো কোনো জিনিস দেয়নি। তারাই জানে কি করবে। কিন্তু আমাদেরকে অনেক ঘুরিয়েছে, ওই কাজের জন্য অনেক ঘুরিয়েছে। আজ পর্যন্ত একটা বেতন নাই, কিছুই নাই। কত যেবার ডাকা হয়েছে, কোনো একটা কিছু করেনি। শুদ্ধ শেখর শুদ্ধ আছে, নাম ধরে বলতে পারে। আমার রাজনৈতিক জীবন 3 বছর দায়িত্ব পেয়েছি। আমি এই 3 বছরের মধ্যে এই হাজিপুর অঞ্চলে এমন কোনো মানুষ আছে যে বলতে পারবে কারোর কাছে 10 টাকা নিয়েছি, কাউকে কোনো ধমকেছি, চমকেছি বা কারোর উপরে চড়াও হয়েছি। পঞ্চায়েত নির্বাচন থেকে আজকে বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে অঞ্চলকে চালিয়েছি। কারো কোনো অভিযোগ ব্যক্তিগত থাকতে পারে, আমি একটা মানুষ সবার ভালো হতে পারি না, থাকে। তা ওনারা এসেছিলেন, চেক করলেন, দেখেছেন, সাংবাদিক বন্ধু আপনারাও দেখেছেন, প্রশাসনও দেখেছে কি আছে, কিছু সেরকম কিছু অভিযোগ পাওয়া যায়নি। ভিতরে খুলে আমাদের যারা প্রতিনিধি গিয়েছিল তারা দেখেছে কিছু লোহার রড আছে, ডাং, সেগুলো মারার জন্যে পতাকাতে লাগানো আছে, মানে যেগুলো গিল তৈরি হয়েছে মাঠ। এবং বিডিও অফিসের যেসব তিরপল, পঞ্চায়েতের মালপত্র, তিলবীজ যেটা পঞ্চায়েতে থাকার কথা সেটা তৃণমূলের অঞ্চল অফিসে আছে। আমরা আপনাদের সামনে এবং প্রশাসনের সামনে এই পাবলিক যে চাবি দিয়েছিল সেই চাবি আমরা খুলে নিচ্ছি। এবারে ওনারা ওনাদের অফিস কি করবে, বসবে না কি করবে, সেটা ওনাদের ব্যাপার। এ ব্যাপারে আমাদের কিছু মতামত নাই। কিছু সাদা থান আছে, প্রচুর পরিমাণে তিরপল আছে, যেগুলো সাধারণ পাবলিককে দেওয়ার কথা, সেগুলো তৃণমূল অফিসে মজুত করে রেখেছে। ওরা নিজেদের কর্মীদের মধ্যে নিয়ে আসছেন। আরো একটা কীর্তি, জনগণকে বঞ্চনা। তৃণমূলের অফিসে বস্তা বস্তা সরকারি নথি। মঙ্গলকোটের মাঝিগ্রাম, সেখানে তৃণমূলের অফিসের মধ্যেই এত আবেদনপত্র পাওয়া গিয়েছে। তৃণমূলের কার্যালয় অফিসের তালা খুলতেই 5 বস্তা আবেদনপত্র পাওয়া গিয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য গ্রামবাসীরা আবেদন করেছেন। সেই সমস্ত আবেদনপত্র এলাকাবাসীদের বঞ্চিত করে নিজেদের কুক্ষিগত করেছিল তৃণমূল। সরকার বদল হয়েছে, আর তারপরেই সামনে এসেছে তৃণমূলের দলবাজি সংস্কৃতি।
আমার বাবা মারা গত হয়েছে 2021 সালে 22 সালে। তো তখন আমি এসে দেখছি আমার বাবার একটি বার্ধক্য ভাতার ফর্ম, সেখানে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সমস্ত গুরুত্বপূর্ণ নথি সহ সেগুলো পার্টি অফিসে বস্তাবন্দিও পড়ে রয়েছে। যে এইসব গুরুত্বপূর্ণ নথি, আধার কার্ড, প্যান কার্ড বা আমরা ধরুন ভোটার কার্ড, এগুলো তো প্রত্যেকটা মানুষের একটা সেন্সিটিভ ডকুমেন্টস। তো এগুলো পার্টি অফিসে কীভাবে এলো? ওনারা মিথ্যা প্রতিশ্রুতি কেন দিয়েছিলেন? ডকুমেন্টসগুলো কী মতলব এনেছিলেন? ওনারা যদি জমাই না দেবেন তাহলে এই ডকুমেন্টসগুলো বাড়ি বাড়ি সংগ্রহ করা মানে কী ছিল? তৃণমূলের নেতারা বাড়ি বাড়ি গিয়ে এই কাগজগুলো সংগ্রহ করে নিয়ে এসছে। ভোটের আগে 2021 সালে আমি জমা দিয়েছিলাম। আমি আশা করে বসে আছি হয়তো একদিন বার্ধক্য ভাতা পাবো, একদিন হয়তো বিধবা ভাতা পাবে। কিন্তু এইভাবে আজকে পার্টি অফিস, যে পার্টি অফিসটাও কিন্তু জোর করে দখল করে নিয়ে এইগুলা নিয়ে এসে ওরা পার্টি অফিসে রেখে দিয়েছে। সংশ্লিষ্ট যে দপ্তর পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের দপ্তরে ওরা জমা দেয় নাই এবং আমরা সরকারি সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হয়েছি। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, এসসিপি লোন, 100 দিনের কাজ, এই সমস্ত মিথ্যা কথা বলে যে কাগজগুলো তুলে নিয়ে এসেছিল তার একটা কাগজও সংশ্লিষ্ট দপ্তরে জমা পড়েনি, সব এখানে বস্তাবন্দি করে রেখে দিয়েছে। তাই সেইগুলোই এখানে দেখতে পাচ্ছি। 5 বস্তা ফর্ম উদ্ধার করেছি আমরা। যেগুলো পুড়িয়ে দিয়েছে সেগুলো ছিল আরও গুরুত্বপূর্ণ নথি। আমরা ভোটের রেজাল্টের খবর পাওয়ার সাথে সাথেই সেগুলোকে সমস্তরা ডিস্ট্রয় করে দিয়েছে। ওইগুলো ছিল আরও গুরুত্বপূর্ণ নথি, তাই ওরা নিজেরা ওগুলোকে পুড়িয়ে দিয়েছে। কালিয়াচক কাণ্ডের তদন্ত শেষ করতে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট। 2 মাসের ডেডলাইন দেওয়া হয়েছে এনআইএ-কে। শুনানির সময় এসআইআর প্রক্রিয়ায় বাদ যাওয়ার নাম বা বিবেচনাধীনদের কথা উল্লেখ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের আইনজীবীর দাবি এর প্রভাব ভোটের রেজাল্টে পড়েছে। এর প্রেক্ষিতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আলাদা করে আইএ ফাইল করার কথা বললেন বিচারপতি জয়মাল্য বাগচি।